নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর লেখা গল্প অবলম্বনে সমস্যার চূড়ান্ত। নোটে গাছতলার গল্পে আজ প্রথমবার মিস আইভির চরিত্রে শ্রীময়ী বিশ্বাস, গল্প পাঠে আমি প্রীতম গাঙ্গুলি। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, আমাদের ভিডিওগুলিতে প্রচুর লাইকস দিয়ে আমাদের পাশে থাকবেন। শুরু হচ্ছে আজকের গল্প, সমস্যার চূড়ান্ত। সকালবেলা বিছানা ছেড়েই হাত মুখ ধুইনি, অসমাপ্ত উপন্যাসটার উপসংহারে উঠে পড়ে লেগেছি। প্লট কথাটার অর্থের মধ্যেই একটা চক্রান্ত আছে। উবে যাওয়ার, উধাও হবার, অপর কারোর খপ্পরে পড়ে খোয়া যাওয়ার ইঙ্গিত উজ্জ্ব রয়েছে যেন। যদি সময় মতো আগিয়ে গিয়ে বাগিয়ে না রাখো, তাহলে চট করে তিনি সটকে পড়েছেন কোন দিকে। অতএব বিছানা ছেড়ে প্লটের উপরেই হুমড়ি খেয়ে পড়েছি। এমন সময় হাফ প্যান্ট পরা একজন হুড়মুড় করে টেবিলের কাছে এসে হাজির। কে? শুনছেন মশাই? হ্যাঁ, মিস আইভি আপনাকে ডেকে দিতে বললেন। শুনতে না শুনতেই ফ্রক পরা আরেকজন ঢুকে পড়ে ঘরের মধ্যে। এই যে কে? হ্যাঁ, আইভি দিদি আপনাকে একবার ডাকছেন। মিস আইভি আমাদের ক্ষুদ্রকায় পাড়াপড়শিদের অন্যতম নন। দস্তুর মতন একজন শিক্ষয়িত্রী। এই বৎসরে কলেজ থেকে বেরিয়ে এক মেয়ে স্কুলে ঢুকেছেন আর বাসা নিয়েছেন আমাদের পাড়ায়। আমারই পাশের বাড়ি, মেয়েদের বোর্ডিংয়ে। কাজেই ডাক পেয়ে উঠতে হলো। প্লট উবে যায় যাক, ওকে উপেক্ষা করা তো যায় না। তাছাড়া মাস্টারদের প্রতি আমার চিরকালের ভীতি। তা সে মেয়ে মাস্টারি কি আর ছেলে মাস্টারি কি, নাম শুনলেই কাঠ হয়ে যাই, কেমন যেন ঘাবড়ে যাই ভয়ানক। আর ওই জন্যই বোধ হয় এই জন্মে স্কুল কলেজের চৌকাঠ ডিঙানো গেল না আমার। কি করে যাবে? ইংরেজি আর অঙ্ক, ইতিহাস আর ভূগোল সবটাতেই আমি কাঁচা, বিশেষ করে অঙ্কটায় তো বেথড়ক। আর এই বাংলাতে কি খুব সুবিধা করতে পেরেছি? আমার তো মনে হয় না। অতএব ভয়ে ভয়েই উঠে পড়ি। এক্ষুনি যদি আইভি দিদি এসে পড়ে আমার বানান ভুল কাটাকাটি করতে শুরু করেন, আমাকে মার্জনা না করে আমার লেখার পরিমার্জনায় লেগে যান, ভাষাকে আরো সাধু আর সুস্বাদু করতে সচেষ্ট হন, অসমাপ্ত গল্পের আগা পাশতলা শুধরে দেন সব, তাহলেই তো গিয়েছি, হয়ে গেছে আমার। আমার ঘরে অবশ্যই বেঞ্চি নেই, কিন্তু তাতেই বা কি ভরসা? টেবিল তো রয়েছে। আর ওই ছোট্ট টেবিলের ওপরে এই ভারী বয়সে আমি আবার যদি দণ্ডায়মান, না, কিছুতেই না। ভালো করে ভাবতে না ভাবতেই ঊর্ধ্বশ্বাসে উধাও হয়ে গেছি। এই যে মিস সেন, ডেকেছেন আমাকে? রুদ্ধশ্বাসে গিয়ে বলি। হ্যাঁ, একটু ডেকেছিলাম। শ্রীমতী আইভি বলেন, হন্তদন্ত হয়ে এসেছেন দেখছি। চলে যাচ্ছে কি না আজ? সামার ভ্যাকেশনের ছুটি হয়ে গেল, বোর্ডিংয়ের মেয়েরা সবাই চলে গেছে, কালই বাড়ি চলে গেছে সব। আমিও চেঞ্জে যাচ্ছি ছুটিতে। ও তাই নাকি? তা বেশ তো। এর বেশি আর কি বলবো? ছুটি হয়েছে তো আমার কি? আমাকে ছোটাছুটি করানো কেন? এই সকালে এমন উদ্ধত করে এইভাবে আমার গল্পের কবল থেকে সবলে ছিন্ন করে এনে উদ্বাস্ত করা। সামার ভ্যাকেশনের সঙ্গে আমার কি সম্পর্ক, বিন্দু বিসর্গ আমি ঠাউরে উঠতে পারি না। আসলে ওই চেঞ্জে যাচ্ছি। দেখুন, বাধা দিয়ে আমি বলি, কলকাতা ছেড়ে কোথাও এক পাও যাওয়া আমার পক্ষে অসম্ভব। সব কথা খুলেই বলছি আপনাকে, চেঞ্জে যেতে একদম ভালো লাগে না আমার। নড়াচড়ার কথা ভাবতে গেলেই জ্বর এসে যায়। আমাকে যদি একতলা থেকে দোতলায় চেঞ্জে পাঠান, তাহলেই আমি মারা পড়ব। তাছাড়া আমি হাত মুখ ধুইনি, চা খাইনি পর্যন্ত। না, হ্যাঁ, আপনাকে যেতে হবে না আমার সঙ্গে, সেই জন্য রাখিনি। ও
ডেকেছিলাম একটা অনুরোধ ছিল। বলুন বলুন, কি করতে হবে? একটা অদ্ভুত অনুরোধ, কিছু মনে করবেন না যেন। কিচ্ছু মনে করব না, বলেই দেখুন, আমাকে বলতে বাধা কি? সিটি বুকিং থেকে কালই টিকিট কেনা হয়েছে, মালপত্র সব চাকরের সঙ্গে স্টেশনে পাঠিয়ে দিয়েছি সকালে। দরজায় তালা লাগানো হয়ে গেছে, এখন ট্যাক্সি ডেকে উঠে পড়লেই হয়। কেবল কেবল বলে কি বলবার জন্য তিনি থামেন। আমাকেই ট্যাক্সি ডাকতে হবে নাকি? সেই জন্যই কি ডাকা হয়েছে এত তাড়া দিয়ে এবং দরজায় তালা লাগিয়ে? ব্যাপারটা ক্রমশই যেন একটু ট্যাক্সিং হয়ে পড়ছে মনে হয়। বলছি, রিক্সা করে গেলে হয় না? একটা রিক্সা ডেকে দি বরং। রিক্সা নয়, হ্যাঁ, আপনাকে দয়া করে আমার বাড়ির মধ্যে এক বাটি সেধুতে হবে। হ্যাঁ? ইয়ে মানে সেই কথাই বলছিলাম আর কি। বাড়ির মধ্যে? কিন্তু তালা লাগিয়ে দিয়েছেন তো। আমি একটু আশ্চর্যই হই। হ্যাঁ, সেই জন্যই ডেকেছি, তালা ভাঙা যাবে না তো। আর ওই বিলিতি চাবস ভাঙা সোজাও নয়, তালা না ভেঙেই কষ্ট করে একটু সেধুতে হবে আপনাকে। ও, চাবি হারিয়েছেন বুঝি? না ভেতরে ফেলে এসেছেন ভুলে? ব্যাপারটা তলিয়ে দেখি, কিন্তু তাই বা কি করে সম্ভব? বাইরে এসেই তো তালা লাগাতে হয়েছে। তবে এর মধ্যেই এইটুকুর ভেতরে আবার চাবি হারালেন কোথায়? চাবির কথা রাখুন, ও, বাড়ির দেয়ালের খাঁজ বেয়ে বেয়ে উঠতে পারবেন না আপনি? হ্যাঁ? তেতলার কোণের কার্নিশ ঘেঁষা ওই জানলাটা খুলে ফেললেই ভিতরে ঢোকা যাবে। ওই জানলাটায় শিক লাগানো নেই। খুব শক্ত হবে কি আপনার পক্ষে? না না না, এমন আর শক্ত কি? একটু ম্লান হেসে বলি, তবে একটা কথা, খুব জরুরি জিনিস ভেতরে ফেলে এসেছেন নাকি? এমন কিছু যা না হলেই চলে না, তেমন যদি না হয়, তবে যদি এমনিতেই চলে যায় আর কি, তাহলে চেঞ্জের পর ফিরে এলে তখনই না হয় চেষ্টা করে দেখা যেত, উঠে পড়ে লাগা যেত তখনই। হ্যাঁ, কি বলেন? চেঞ্জের পর ফিরে? শ্রীমতী আইভির সংদিগ্ধ স্বরই শোনা যায় যেন। তখন তখন কেন? কিছু না, এর মধ্যে তাহলে একটা লাইফ ইন্স্যুরেন্স করে নিতে পারতাম। আপনার যেমন কথা, তেতলা থেকে পড়লে কেউ মারা পড়ে না, বড় জোর খোড়া হয়ে যেতে পারে। মিষ্টি করে একটুখানি হেসে আইভি বললেন, তা খোড়া হতে এত ভয় কিসের? বিয়ে থা তো করেননি। না না, করতে যাচ্ছেন না? কেউ মেয়েও দিচ্ছেন আপনাকে। তবে দেখুন, পায়ে খোঁড়া হতে আমি তেমন ভয় পাইনি। কোনোদিন দৌড়ের চ্যাম্পিয়ন হবার দুরাকাঙ্ক্ষাও আমার নেই। পা থাকলেই বা কি আর গেলেই বা কি, আসল পায়ের বদলে কাঠের পা বরং ভালোই। কাঠের পায়ে বাত ধরার ভয় নেই কো। বেশি বয়সে কোনো বাতচিত হবার কোনো কথাই নেই বলতে গেলে। বাতে চিত হয়ে পড়ে থাকতে হবে না। কিন্তু কিন্তু ওই লিখে টিখেই পেট চালাতে হয় কি না? যদি বেকায়দায় পড়ে গিয়ে হাতে খোঁড়া হয়ে যায়? হ্যাঁ, সাবধানে উঠবেন, পড়বেন কেন? চোরেরা ওঠে কেমন করে? শ্রীমতী আইভির অনুপ্রেরণা পাই। বাবা মাত্রই অন্তরের মধ্যে আপনাকে প্রেরণ করি। চুরি করিনি যে এমন নয়, নিজের প্রতি এত বড় দোষারোপ করতে পারবো না, কিন্তু দেয়াল বেয়ে কখনো চুরি করেছি কিনা কিছুতেই স্মরণ করতে পারি না। বেশ, দেওয়াল বেয়ে উঠতে আপনার আপত্তি থাকে, ড্রেনের পাইপ ধরে উঠতে পারেন। শ্রীমতী আরো সহজ পথ পাতলান। সেইটাই বরং সোজা। পাইপ ধরে ধরে কার্নিশটার কাছে গিয়ে ভেতরে হাত গলিয়ে জানলাটা খুলে ফেলুন। তারপর ভেতরে ঢুকে সিঁড়ি ধরে নেমে এসে খিড়কির দরজাটা খুলে দিন আমায়। খুব সহজ কাজ। হ্যাঁ, খুব সহজ কাজ। আইভির কথা জলের মতো তরল। ভারী ভীতু দেখছি আপনি। অনুযোগ শুনতে হয় তা বটে, সেই রকম আমারও সন্দেহ। নিজের সম্বন্ধেই বলতে কি ভারী সংকোচ বোধ করি। মনের মধ্যে উৎসাহ সঞ্চয়ের প্রয়াস পাই। হচ্ছে হচ্ছে। আরে
গীতার সেই মারাত্মক বাক্যটা ক্লৈবং মাম্য গম পার্থ মনে মনে ঝালিয়ে নি একবার। নৈতত্ত্ব যু পপদ্যতে। এই তো এই তো আওড়াতে না আওড়াতে পা উদ্যত হয়ে ওঠে। কাপুরুষতা কাঁপতে কাঁপতে পালায়। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তক্ততিষ্ঠ পরন্তপ। পরন্তপ ততক্ষণে পাইপ ধরে উঠে পড়েছেন। বেশ তক্তবিরক্ত হয়েই উঠেছেন তার বলতে হবে না। পাইপ বেয়ে ঝুলতে ঝুলতে উঠি। কখনো দেওয়ালের খাঁজে পা পড়ে, নিজেকে আটকে নিয়ে একটু জিরিয়ে নি। কখনো খাঁজ ফাজ কোনো কিছুর খোঁজ পাইনে, দেওয়ালের গায়ে পা দিয়ে হাত রাতে থাকি। অন্ধের মতো হাতড়ে হয়তো কোনো খাঁজের বদলে পাইপেরই একটা গাঁট পা দিয়ে হাতিয়ে ফেলি। এদিকে হাত অবশ হয়ে প্রায় বেহাত হবার গতি। জরাজীর্ণ পাইপ কোনো উপায়ে একবার হাত ছাড়া হলেই পদস্খলনের আর কিছু বাকি থাকে না। উফ, হাতির সঙ্গে হাতাহাতি, ঘোড়ার সঙ্গে ঘোরাঘুরি করে যেসব পাপ করেছি, বেশ বুঝতে পারি এতদিনে তার প্রায়শ্চিত্ত হচ্ছে। বাড়ির সঙ্গে বাড়াবাড়ি আর কাকে বলে। অত দেয়াল ঘেঁষবেন না। হ্যাঁ, করুণাময়ী আইভির কোমল কণ্ঠ কানে আসে। দেয়ালে ঠেস দেবেন না অত। হ্যাঁ, দেখছেন না কিরকম শ্যাওলা জমেছে দেওয়ালে, জামা কাপড় খারাপ হয়ে যাবে যে। কিন্তু দেয়ালে না ঘেঁষে দাঁড়াবো কি করে? শ্যাওলারা সব আমার ন্যাওটা হয়ে পড়েছে তা টের পাচ্ছি বেশ, কিন্তু এই অবস্থায় দেয়ালের সঙ্গে সম্পর্ক ত্যাগ করা আমার পক্ষে সুদূর পরা হতো। হ্যাঁ, একদম সুদূর পরা হতো। সুদূর পরা হতোই যাকে বলা যেতে পারে। অক্ষরে অক্ষরে হুবহু। একেবারে অনতিদূর মুহূর্তেই এক দমে এবং একমাত্র কদমে সুদূর মাটিতে পড়ে আহত হবার ধাক্কা। আমি তো দেওয়াল ছাড়তে চাচ্ছি, কিন্তু দেওয়াল আমাকে ছাড়ছে কই? সকাতর কণ্ঠে আমি জানাতে চাই, দেয়াল বাদ দিয়ে উঠবো কি করে? আহা, একটু আলগা করে উঠুন না, আকাশের দিকটায় হেলান দিয়ে, তাহলেই হবে। আইভির অনুজ্ঞায় আমি ঈষৎ বিস্ময় বোধ করি। না না, আকাশে ঘেঁষে আমার পক্ষে ওটা অসাধ্য। এমনকি আকাশে ঠেসান দেওয়া পর্যন্ত অসম্ভব, একটুক্ষণের জন্যও না। আমার পরিস্থিতি, কিংবা উপরিস্থিতি বললেই বোধহয় যথার্থ হবে, আইভির ঠিক বোধগম্য হয় না। নিচ থেকে সে চেঁচাতে থাকে। কি যা তা বলছেন? অমন লম্বা পাইপ, এতখানি ফাঁকা আকাশ, জামা কাপড় সামলে ওঠা যায় না নাকি? এমন ভাবে বলে যেন সদা সর্বদা এই পথেই ওর যাতায়াত। আমি আর কিছু বলি না, কেবল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জবাব দিই, জামা কাপড় মাথায় থাক। নিজেকে সামলে নিয়ে যদি উঠতে পারি সেই আমার যথেষ্ট। এমনকি এখান থেকে এখন নিরাপদে নেমে যেতে পারলেও আর উঠতে চাই না। এই তো দোতলায় পৌঁছে গেছেন, এবার খুব সহজেই উঠতে পারবেন, আর কষ্ট হবে না আপনার। আর একটু গেলেই জানলার কার্নিশটা। আর একটু গেলেই, তাই নাকি? সেই শ্যাওলা সংকুল পাইপ জটিল পরিত্রাহী অবস্থাতেই যতটা সম্ভব ঘাড় বেঁকিয়ে কাত হয়ে দেখবার চেষ্টা পাই। কিন্তু উক্ত কার্নিশ দুষ্ট জানলাটা মাটি থেকে তখন যতটা দূরে ছিল এখনো ঠিক ততটা দূরেই রয়েছে বলে বোধ হতে থাকে। আচ্ছা, এই দোতলার একটা জানলা খুলে ঢুকলে হয় না? আমি প্রস্তাব করি। হাতের কাছাকাছি আছে যেটা এখন। ওগুলোই লোহার শিক দেওয়া, তেতলার জানলাটা ছাড়া আপনার সুবিধে হবে না। তাই তো, ভারী মুশকিল হলো তো। আমার পা আর উচ্চবাচ্য করে না, হাতও যেন অবশ হয়ে আসে। আমি স্থগিত হয়ে পড়ি। এ কি, থেমে গেলেন যে? আরে করছেন কি? ট্রেনের বেশি দেরি নেই আমার। একটু ভেবে নিচ্ছি। সংক্ষেপেই জবাব দিই, ভূত ভবিষ্যৎ বর্তমান সবই আমার ভাবনার মধ্যে সংক্ষিপ্ত হয়ে আসে। ওরে বাবা, এই কি আপনার গল্পের প্লট ভাববার সময়? আইভির আর্তনাদ ওঠে। আমার ট্রেন ফেল করিয়ে দেবেন দেখছি। ট্রেনের কথা মোটেই ভাবছি নে। নিজের ফেল বাঁচাই কি করে সেই এখন সমস্যা।
মাস্টারদের হাতে পড়লে নিস্তার নেই, ফেল করতেই হবে। তা সে মেয়ে মাস্টারি কি আর ছেলে মাস্টারি কি, তাদের কাছ থেকে পাশ কাটানোই দায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমি বলি কি মিস আইভি, তোমার এই পাইপ, সত্যি কথা বলবো, মানুষের যাতায়াতের পক্ষে তেমন খুব প্রশস্ত নয়, উপাদেয় তো একেবারেই বলা যায় না। পাইপে কখনো ওঠেননি কি না, তাই এ কথা বলছেন। প্র্যাকটিস থাকলে এমন কথা বলতেন না কখনো। আরে বাড়ির মধ্যে যাবার ড্রেন পাইপই হচ্ছে শ্রেষ্ঠ উপায়। কত মানুষ দুধদার করে পাইপে উঠে যায়, পড়েছি বিস্তর বইয়ে। এমনকি সদরদার খোলা পেয়েও পাইপটাই তারা বেশি পছন্দ করে। পাইপ পেলে দরজার দিকে ফিরেও তাকায় না। পড়েননি আপনি? না তো, কবে আর পড়লাম, বইটই আমি বেশি পড়িনি। লেখাপড়ায় আমার ভারী ভয়, উৎসাহই পাইনে বলতে গেলে। তাছাড়া লিখে আর ঘুমিয়ে কুলিয়ে উঠতে পারি নে, পড়বো কখন? যাক, আইভির কাছ থেকে একটা নতুন জিনিস তো শেখা গেল আজ, পুঁথিগত পাইপ গতির রহস্য। সেইখানে পাইপের উপর দাঁড়াবার ভান মাত্র করে, কেননা নিখুঁতভাবে বলতে গেলে হাতের ওপরেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমায়। সেইভাবে দাঁড়িয়ে ছোটবেলার বেঞ্চিতে দাঁড়ানোর মর্যাদা বাঁচিয়ে তটস্থ অবস্থায় নতুন শিক্ষা লাভ হতে থাকে আমার। বেশ, চেঞ্জ থেকে ফিরে এসে দেব আপনাকে খান কতক, পড়ে দেখবেন। মিস আইভি আশ্বাস দেন। হ্যাঁ, পাইপ থেকে ফিরতে পারলে পড়বো বই কি, নিশ্চয়ই পড়বো। আমিও ভরসা দিই এবং অভিযান শুরু করি। ঝুলন যাত্রাকে ধারাবাহিক করে অবশেষে আমি তেমাথায় এসে হাজির হই। পাইপের তেমাথায়। সেখান থেকে একটা শটাং ঊর্ধ্বে আর দুটো তেরছা হয়ে ছাদের দুদিকে পৌঁছেছে। এইবার কোন পথে যাই জিজ্ঞেস করি আমি। আইভির এবং আমার নিজের উদ্দেশ্যেই প্রশ্নবাণ নিক্ষিপ্ত হয়। হ্যাঁ, এই তো সোজা ডানহাতি পাইপ ধরে চলে যান, তাহলেই জানলার কাছে গিয়ে পৌঁছবেন। তারপর একটু এগোলেই সেই কার্নিশ। ডান দিকে? ওরে বাবা! ডান দিকের পাইপের দৈহিক অবস্থা দেখে আমার আশঙ্কা হতে থাকে। সুস্থ সবল বলতে যা বোঝায় সেরকম আখ্যা কিছুতেই দেওয়া যায় না এই পাইপকে। খুব যে হৃষ্টপুষ্ট এমনও বলা চলে না, তেমন শক্ত সমর্থ নয় বলেই আমার সংশয় হয়। আদেও ওতে হস্তক্ষেপ করা সমীচীন হবে কিনা আমি ভাবতে থাকি। যে রকম ওর আকার প্রকার, তাতে ওর ওপর নির্ভর করা যাবে কিনা কে জানে। ও কি বিশ্বাসের মর্যাদা রাখবে? হয়তো ওকে বিশ্বাস করেই শেষ নিঃশ্বাস ছাড়তে হবে আমায়। শেষ না বিশ্বাস। ও কি জুঝতে পারবে আমার সঙ্গে? যা ওর চেহারা, ওর প্রতি আমার অনাস্থা জ্ঞাপন করি। একদম নিরাপদ, কিচ্ছু ভয় নেই। নিচের থেকে উচ্চস্বরে জানান দেয় আইভি। বহুবারের ভ্রমণ কাহিনীর প্রবীণ অভিজ্ঞতা ওর কণ্ঠস্বরের নিঃসংশয়তার ভেতর দিয়ে ব্যক্ত হতে থাকে। কতক্ষণ আর সন্দেহ দোলায় দোদুল্যমান থাকা যায়? দুর্গা বলে ঝুলে পড়ি। এবং বিশেষণের অযোগ্য সেই পাইপের সঙ্গে বিশেষভাবে জড়িত হয়ে ঝুলতে ঝুলতে তেতলার কার্নিশের দিকে এগুতে থাকি। প্রাণ এবং পাইপ একসঙ্গে হাতে করে যাই। বরাবর চলে যান, কোথাও আপনার আটকাবে না। আরে আমি বলছি। হ্যাঁ, তা বটে। কোথায় আর আটকাবে? কেই বা আটকাচ্ছে না। আটকাবার কোথাও কিছু নেই। মুখস্থ পড়বার মতো অবলীলায় গড়িয়ে গেলেই হলো। আর উচ্চবাচ্য করি না। কম্পিত কলেবরে দুরু দুরু বক্ষে এগোই। আমার তাড়সে ড্রেন পাইপটা একটু দমে যায় যেন। আমিও দমি। পাইপের বিপথে নিজেকে চালিত করি। তেতলার দিকেই বটে, কিন্তু তবু কেন জানি না তেতলা আর নিমতলা খুব যেন কাছাকাছি। প্রতি হস্তক্ষেপেই এমনই যেন মনে হতে থাকে। এবং সেই অনিষ্টকর ঘনিষ্ঠতার দিকেই অম্লান বদনে এগিয়ে চলি। তেতলায় মাথা ঠুকবার আগেই নিমতলায় গিয়ে ঠেকবো কিনা কে জানে।
এক জায়গায় এসে ট্রেন পাইপটা মড়মড় করে। আমি একটা চিৎকার ছাড়ি, পাইপের মতোই লম্বা এক চিৎকার। আইভি, কি হলো? আইভি, কিছু মনে করো না। কি হলো আপনার? লক্ষ্মী বোনটি আমার কাউকে দিয়ে আমার বিছানাটা নামিয়ে নিয়ে ঠিক আমারই নিচেই এখানে পাতো দেখি। বিছানা? আইভি অবাক হয়ে যায়। কি যা তা বকছেন? আইভিকে আপনি বলতে বাধে আমার। মৃত্যুর মুখে দাঁড়িয়ে ভদ্রতা রক্ষা করা কঠিন, আদব কায়দা বজায় রাখা ভারী শক্ত। তখন নিতান্ত পর ও অত্যন্ত শত্রু সেই মারাত্মক মুহূর্তে ভারী আত্মীয় হয়ে ওঠে। অন্তত সেই রকম বলে ভ্রম হয়, ওই সর্পতে রজ্জু ভ্রম আর কি। যদিও তার কয়েক দণ্ড পরেই একান্ত আত্মীয় একেবারে পর ছাড়া কিছুই নয়। আইভিকেও ভয়ানক আপনার বলে বোধ হতে থাকে তখন। ওরে বাবা, একটা বিছানায় কুলোবে না, পাড়া সব বিছানা এনে জোগাড় করো, ও করে পুঁজি করো নিচটায়, এই ঠিক ঠিক আমার নিচেই। উঁচুটা তো কম নয়, দেখছোই, পড়লে কিছু কম লাগবে তবু। রুদ্ধ নিঃশ্বাসে বলি, পাইপটাই ভেঙে পড়লো বোধহয়, দেরি নেই কো আর, সম্ভবত বাঁচা গেল না, এই যাত্রায় খতম। পড়ছেন কোথায়? দিব্যি আটকে রয়েছেন তো। হ্যাঁ, এতক্ষণে আটকে রয়েছি? আমার নিঃশ্বাস পড়ে। তাই নাকি? তাহলে পাইপ ভেঙে যায়নি এখনো? না না, পাইপটা ভাঙো ভাঙো হয়েছিল জানো, মরমর ধ্বনি শুনলাম কি না। কানের ভ্রম, ভুল শুনেছেন। দিব্যি লাগানো রয়েছে পাইপ, দেওয়ালের সঙ্গে আস্ত। আইভির আশ্বাসে সত্যি ভরসা পাই এবার। মনে মনে ওকে অনেক ধন্যবাদ জানাই, ওকে এবং এই পাইপকে, দুজনকেই। কিন্তু যাই বলুন মিস আইভি, পাইপগুলোয় গলদ আছে। তৈরি করার সময় জল নামানোর দিকে যতটা লক্ষ্য রাখা হয়েছিল, মানুষ তুলবার দিকে ততটা নজর দেওয়া হয়নি। এই পাইপটার কথাই ধরুন না কেন, জল নামানোর পক্ষে যথেষ্টই, এমনকি একে ওস্তাদও বলা যায়, কিন্তু মানুষ তুলতে একেবারেই কোনো কাজের না। কতটাই বার? হাত তিনেক তো মোটে, আর একটু পা চালিয়ে গেলেই ব্যাস। পা চালিয়ে? পা কোথায় দেখতে পেলেন মিস আইভি? পা তো কবেই ইস্তফা দিয়েছে। পাইপ পথে পা অপরাগ, তবে কি আমার সামনের দুটো পাকেই, মানে যাকে হাত বলেই ভ্রম করার কথা, মিস আইভি এভাবে কটাক্ষ করছেন? হাতের পদচ্যুতিতে প্রাণে লাগে, কিন্তু লাগলেই বা কি করব? হাতও আমার চলৎশক্তি রহিত। না, আপনি মাটি করলেন, গাড়ি আর পেতে দিলেন না দেখছি। আবার শ্রীমতী আইভির ভয়ার্তনাদ। আমার ভয় হয়। উনি ওখানে পড়ে থাকলেন, আমি উপরে থাকলাম, আর ওধারে ওর মালপত্র চাকরের সঙ্গেই কিনা কে জানে চেঞ্জে চলে গেল বেবাক। আবার আমাকে সামনের পায়ে জোর দিতে হয়, পেছনের হাত দুটোকে দেওয়ালের খাঁজে লাগিয়ে পুনরুন্নতি লাভের প্রয়াস পাই। অবশেষে পাইপ ফুরোয়, নিঃশেষ হয় এক জায়গায় এসে। আমিও নিঃশ্বাস ফেলে জানলাটাকে ধরে ফেলি, কার্নিসের ওপর বসি পা ঝুলিয়ে। পা এবং হাতকে যথাস্থানে উপভোগ করি আবার এতক্ষণ বাদে, যদিও খুব সংক্ষেপের মধ্যে, তবুও বসে বেশ আরাম পাই। হ্যাঁ হ্যাঁ, এই তো, এইবার জানলাটা খুলে ফেলুন ঝট করে। আইভি আবার উত্তাল হয়। ঝরকার ভেতর দিয়ে হাত গলিয়ে দিন। কিন্তু হাত গলায় কোন ফাঁকে? যতই স্বাধীন না কেন, একটা ঝরকাও হাঁ করে না। হাঁ করলে তবে তো হাঁকড়াবো। ভেতর থেকে কে যেন ওদের চেপে রয়েছে, লোহার পাত মেরেই আটকানো কিনা কে জানে। খুলছে না যে। করুণ স্বরে বিজ্ঞাপন দি। খুলছে না? কি মুশকিল, ফ্যাসাদ বাঁধালেন দেখছি। এই আইভির আইটাই ফুরোতে চায় না। আচ্ছা লোক তো আপনি। আবার আমি প্রাণপণে লাগি, ঝরকার সঙ্গে ঝটাপটি বাঁধিয়ে দিই, কিন্তু কাকস্য পরিবেদনা,
তাছাড়া কার্নিসের কিনারায় বসে ওইভাবে কায়ক্লেশে থেকে ঝরকার আর কি কিনারা করতে পারবো? ওইটুকু জায়গার মধ্যে কতখানি গায়ের জোর ফলানো যায়? বসে থাকাই দায় বলতে গেলে। এসব ঝরকা খুলবার নয়, ভারী অবাধ্য এরা, এই বলে জবাব দিই আইভিকে আর ঝরকাদের। তাহলে শীত কাঠি দিয়ে খোলে কি করে? তাহলে আইভির সাদা সিধা জিজ্ঞাসা। এ হেন ধারালো প্রশ্নে আমি কিন্তু কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। তাই তো, শীতকাঠি দিয়ে খোলে কি করে? চোরেরা কি আমাদের চেয়েও চোখা আর চালাক, মানে ভদ্রলোকদের থেকেও বেশি ওস্তাদ এ বিষয়ে? কিন্তু হঠাৎ আমার রাগ হয়ে যায়, নিজেকে আর সংবরণ করতে পারি না। বলে উঠি, কি করে শীতকাঠি দিয়ে খোলে আমি জানবো কি করে? রীতিমতোই রাগ হতে থাকে, সামলানো একটু শক্তই হয় আমার পক্ষে। হঠাৎ আমার মনে সংশয়ের ধাক্কা লাগে, খটকা জাগে কি রকম। ওর এই প্রশ্নটা, এই শীতকাঠির প্রশ্নটা একটু কেমন কেমন না? আমাকেই ঘুরিয়ে একটু নাক দেখানোর মতো নয় কি? ওর এই অমূলক প্রশ্নে, এই অন্যায় সন্দেহে আমার মেজাজ খিচড়ে যায়। আমি চেঁচিয়ে উঠি, তাছাড়া শীতকাঠির সঙ্গে আমার কি সম্পর্ক? আমি যে কি, আমি তার ভাষায় কুলিয়ে উঠতে পারি না। একটা অবান্তর ব্যাকুলতা আমার বুকের মধ্যে হুটোপুটি লাগিয়ে দেয়। কিন্তু ওর সন্দেহ ক্রমশ আমার মধ্যে সঞ্চারিত হয়, আমার অন্তরেও ছায়াপাত করে। সামান্য ছায়া ঘন হয়ে ঘনীভূত হয়ে ওঠে ক্রমে ক্রমে। আমিও নিজের সম্বন্ধে সন্দেহ পোষণ করতে শুরু করি। বেশ একটু কাঁচুমাচু হয়েই বলি, তাছাড়া শীতকাঠিটা সঙ্গে করে আনা হয়নি তো? অনুতপ্ত কণ্ঠেই প্রকাশ করি, যেন বাসাতেই পড়ে রয়েছে, ভুলে ফেলে এসেছি। তাহলে আর কি করবেন? ছুরি দিয়ে ঝরকাটা কাটুন তবে। হ্যাঁ, ছুরি? আইভি নতুন ব্যবস্থাপত্র বার করে। পকেট হাতড়ে দেখি, অবশ্যই না হাতড়ালেও ক্ষতি ছিল না, কেননা ছুরি টুরির ধার বড় ধারি নে। দাড়ি কামানো প্রাক্তন ব্লেডেই পেন্সিল কেটেছি চিরদিন। তবু যাবতীয় সন্দেহ ভঞ্জন করে ফেলাই ভালো। না, ছুরিও কাছে নেই কো। আরে, উঠবার আগে তো বলতে হয় আমার কাছে ছিল ছুরি। এখন আবার ছুরি নেবার জন্য আপনাকে নেমে আসতে হবে আরেকবার। হ্যাঁ, আরেকবার? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মা দুর্গা, মা কালী, খোদাতাল্লা এবং মেরি মাতা প্রভৃতি আমার প্রিয়পাত্র সব দেবতার নাম স্মরণ করে নি। তারপরে হাত পা ছেড়ে দিয়ে পাইপ বেয়ে নেমে আসি শটান। উঠতে যতটা সময় লেগেছিল তার চেয়ে ঢের কম সময় লাগে নামতে। তেতলা থেকে একতলা পর্যন্ত সারা পথে আমার স্মৃতিচিহ্ন ছাড়তে ছাড়তে আসি। কোথাও একটা বোতাম, কোনোখানে আধখানা পকেট, কোথাও জামার একটু হাতা, কোথাও বা কাপড়ের এক টুকরো, এবং পাইপের সবচেয়ে নিচের গাঁটটায় খানিকটা চামড়া, প্রায় 1/2 ইঞ্চি টাক, আমার নিজেরই গায়ের। এই তো, এই নিন ছুরি। এখন উঠতে বেশি বেগ পেতে হবে না আপনাকে। এখন মুখস্থ হয়ে গেছে কিনা, সহজেই উঠতে পারবেন এবার। কি করে পাইপ বেয়ে উঠতে হয় এখন বেশ বুঝে নিয়েছেন আপনি। হ্যাঁ, হাড়ে হাড়ে বুঝেছি। মনে মনে বলি, পুরো 1/2 ঘন্টা লেগে গেল জানলা খুলতে। 1/2 ঘন্টার প্রাণান্ত পরিশ্রম। যাক, খুলতে পেরেছি শেষটায়। নিচে জনৈকা ভদ্রমহিলা না থাকলে টার্জেনের মতন পেল্লায় একটা হাঁক ছাড়তাম, বিরাট এক ডাক ছেড়ে দিক বিদিকে নিজের বিজয় ঘোষণা করে দিতাম। নিজের জয়ডঙ্কা গৃহপ্রবেশের চূড়ান্ত করেছি। পাল্লাগুলো ছাড়িয়ে জানলার মধ্যে সবেমাত্র মাথা গলিয়েছি। কপালের ঘাম মুছেছি কি মুছিনি, শ্রীমতী আইভি বললে, ভেতরে আসতে পারছেন না? টপকে চলে আসুন। হ্যাঁ, আওয়াজটা এত কাছাকাছি যে প্রথমে আমার মনে হলো শ্রীমতী আইভিও যেন ড্রেন পাইপ ধরে আমার পেছনে পেছনে ধাওয়া করে
প্রায় আমার আশেপাশেই এসে দাঁড়িয়েছেন। তার পর মুহূর্তেই তাকে দেখতে পেলাম ঘরের মধ্যিখানে। হ্যাঁ, এ কি? আমি চমকে যাই, দম আটকে আসে আমার। ঘরের মধ্যে ঢুকলেন কি করে আপনি? ও, চাবি খুঁজে পেয়েছেন নাকি? চাবি তো হারায়নি। হ্যাঁ, আইভি বলে, বেশ মর্যাদার সঙ্গেই বলে। চাবি হারালো কখন? তার মানে তাহলে এত কাণ্ড কারখানা, এত হাঙ্গামা, এসব করা কেন? আমি চলে যাচ্ছি কিনা, আজ দুপুরের গাড়িতেই চলে যাচ্ছি। শিলং যাচ্ছি চেঞ্জে। এই আসলে বাড়ির মধ্যে সহজে সেধুনো যায় কিনা, কেউ ঢুকতে পারে কিনা, শীত কেটে আসা যায় কিনা সিধে, সেইটাই জানার দরকার ছিল আমার। সদরি তো তালা, কারোর সাধ্যি নয় খোলে। জানালাও সবই নিরাপদ, কেবল আমার ঘরের এইটাতেই গড়ার দেওয়া নেই গো। আমার এই জানলাটা নিয়েই ভাবনা ছিল ভীষণ, কিন্তু যাক, গড়াদ না থাকলেও খড়খড়ি ফাঁক করে ছিটকিনি খুলে জানালা গলে সেধুনো যত সোজা বলে ভাবা গিয়েছিল, আসলে দেখা যাচ্ছে কাজটা তত সহজ নয় আদৌ। আপনার মতন এক্সপার্ট লোককেও যখন হিমশিম খাইয়ে দিয়েছে, আর আপনি ছাড়া, না শীত কাটার কথা বলছি না, তবু আপনি ছাড়া এই পাড়ায় আর এমন দুঃসাহসকার আছে বলুন? এই পাড়ায় আপনি তো কেবল গল্প লিখেন। এবার আমি অনেক নিশ্চিন্ত মনে চেঞ্জে যেতে পারবো। খুব ধন্যবাদ আপনাকে, আপনি যে আমার জন্য এতখানি ত্যাগ। শ্রীমতী আইভি আরও যেন কি কি বললেন, তার একটা কথাও কানে এলো না। ততক্ষণে আমি নিজের আরও ত্যাগ স্বীকার করেছি। মাথা ঘুরে 3 পাক বেয়ে কি করে যে নেমে এসেছি মাটিতে, না নিজেই আমি জানি না। মানে আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। কি হলো? ইচ্ছা নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা গল্প সমস্যার চূড়ান্ত। গল্পের আর্টওয়ার্ক অঞ্জন মহান্তি, পোস্টার ডিজাইন কিরণ পাল, মিস আইভির চরিত্রে শ্রীময়ী বিশ্বাস, গল্প পাঠ, ধ্বনি পরিকল্পনা, সম্পাদনা এবং সমগ্র পরিচালনা আমি প্রীতম গাঙ্গুলি। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই আমাদের জানাবেন নিচের কমেন্ট বক্সে। গল্পটিকে লাইক করতে অবশ্যই ভুলবেন না। প্রচুর প্রচুর লাইকস এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। নোটে গাছতলার গল্পের মেম্বারশিপ নিয়ে বা ভিডিওর নিচে সুপার থ্যাঙ্কস বাটন ব্যবহার করে আমাদের আর্থিক সাহায্য করতে পারেন। বাংলা সাহিত্যের নানান নতুন মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোটে গাছতলার গল্প। খুব শিগগির ফিরে আসব আরও মজার গল্প নিয়ে। শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য। আজকের মতো এখানেই বিদায়। খুব ভালো থাকবেন, হাসতে থাকবেন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। নমস্কার।